এদিকে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপর গুপ্ত হামলা, নিষিদ্ধ হতে চলেছে ছাত্র শিবির, কপাল খুলে আওয়ামী লীগের, অবশেষে সত্যি হলো শেখ হাসিনার কথা। দর্শক দেখতে পাচ্ছেন বিস্ফোরক মন্তব্য করায় তারেক রহমানের উপর আক্রমণ হয়েছে, তার গাড়ি ভাঙচুর করছে আওয়ামী লীগ জামাত। সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হলো ছাত্র শিবিরকে। এই সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সাম্প্রতিক সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও হত্যাযজ্ঞ এবং একাত্তরে গণহত্যা, যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে সংগঠনটির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপরে গুপ্ত হামলা হতে পারে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপরে এই গুপ্ত হামলাটা কারা করতে পারে আর আমি কেন আশঙ্কা করতেছি, এই ভিডিওতে এর বিস্তারিত বলবো। ঘন্টা দুয়েক আগে আমার কাছে কয়েকটা গোয়েন্দা রিপোর্ট আমার কাছে এসছে এবং একদম গোপনীয় কিছু রিপোর্ট আমার কাছে এসে পৌঁছেছে। বিমান বাহিনীর 2জন স্কোয়াড্রন লিডার সহ 10 জন অফিসারকে ইতিমধ্যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর হেফাজতে আনা হচ্ছে। তেহরিকে তালিবান নামে একটা বা এই গোষ্ঠীর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে। নেত্রকোনায় জামাতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর অভিযোগ বিএনপির বিরুদ্ধে। এমপি মাসুম মোস্তফার উপর হামলা, গাড়ি ভাঙচুর এবং অবরুদ্ধ। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ঘন্টা দুয়েক আগে আমার কাছে কয়েকটা গোয়েন্দা রিপোর্ট আমার কাছে এসছে এবং একদম গোপনীয় কিছু রিপোর্ট আমার কাছে এসে পৌঁছেছে। বাট যেই কথাটা গোয়েন্দা রিপোর্টের দরকার নাই মোটামুটি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে যে বিমান বাহিনীর 2জন স্কোয়াড্রন লিডার সহ 10 জন অফিসারকে ইতিমধ্যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর হেফাজতে আনা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তেহরিকে তালিবান নামে একটা বা এটাকে টিটিপি বলে বা টিটিটি বলে, হোয়াটএভার, সোজা কথা হচ্ছে যে এই গোষ্ঠীর সাথে তাদের সংশ্লিষ্টতা আছে এমন একটা অভিযোগে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ফেসবুক এবং অত্যন্ত যা যা স্পর্শকাতর জায়গাগুলো আছে, যোগাযোগের মাধ্যমে ইমেল, এগুলো চেক করা হচ্ছে। তো এই ঘটনাটাকে যদি আমরা একটা সাইডে রাখি যে বিমান বাহিনীর 10 জন গ্রেফতার, আরেকটা তথ্য আপনাকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আরো 11 জন অলিখিতভাবে ছুটি না নিয়ে তারা মিসিং। সুতরাং সেনাবাহিনীর আইন অনুযায়ী তাদেরকে পলাতক ধরা হচ্ছে এবং তারা নেই, এই ধরনের সার্কুলার মোটামুটি আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সারফেসের খবর। কিন্তু ইন্টারনাল কিছু খবর আছে যেটা আমি আপনাদেরকে দিয়ে বলি। সেটা হচ্ছে যে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের যে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা হবে, যেমন সংসদ ভবন, পুলিশ একাডেমি বা বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে হামলা হবে বলে এক ধরনের গোয়েন্দারা তথ্য পেয়েছেন। এবং এটাকে কেন্দ্র করে আমার কাছে যে গোপনীয় যেই রিপোর্টটা আছে, সেখানে আমি দেখতে পেয়েছি যে ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগ বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে, জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর সদস্য অথবা স্থাপনাসমূহ, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র, শাহবাগ চত্বর প্রভৃতিতে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মেও জানা যায়। আমার কোনো ধারণাই নাই যে ঠিক কি প্রতিষ্ঠা করবার জন্য বা কোনটা প্রতিষ্ঠা করবার জন্য এই হামলা করবে। এবং আমি কোয়াইট শিওর যে বাংলাদেশের 95% মানুষ বা তারও বেশি মানুষ হয়তো বা, মানে আমি পার্সেন্টেজটা না জানলেও, একটা মুসলিম প্রধান দেশ, সেখানে আমার মনে হয় না যে যারা বাংলাদেশে যারা সাধারণ মুসলিম আছে তাদের মাথার কাছে ধারে আসে যে একটা কোপ মেরে ইসলামকে কায়েম করা যায়। সো এটা কেন করা হচ্ছে, কি করা হচ্ছে, সেটা গোয়েন্দারা খুঁজে বের করবে, বিশ্লেষণ আসতে পারে। কিন্তু আমরা কিন্তু একটা দীর্ঘ সময় বলে এসেছি সেনাবাহিনীতে একটা উগ্র ইসলামিস্টদেরই নানান ধরনের সেক্ট আমরা দেখতে পাই, একটা উগ্রতা, এবং যাদেরকে আমরা নানানভাবে আসলে বিশ্লেষণও করতে পারি যে তারা সিআইএর টাকা খেয়েছে, আমরা বলতে পারি তারা ইসরায়েলের সাথে তাদের সংযোগ আছে। কারণ আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা কখনোই মনে করি না যে বাংলাদেশের একজন ধর্মীয় প্রাণ ব্যক্তি আরেকজন ধর্মীয় প্রাণ মানুষকে খুন করে ফেলতে পারে। এটা কিন্তু আমাদের বেসিক সেন্সে কখনো আসেই না। ফলে এটা কাদের মদতে হচ্ছে, কিভাবে হচ্ছে, হঠাৎ করে এরা কোত্থেকে এলো, কেন তারা মিসিং, পাকিস্তানি লিঙ্ক এখানে কেমন, পাকিস্তান এখানে কি করতে চায়, এটাকে একটা প্রক্সি ওয়ার কিনা, ভারতে কোনো অ্যাটাক করতে চায় কিনা, অন্য কোনো দেশে করতে চায় কিনা, এগুলো পরবর্তী বিশ্লেষণের দাবি রাখে। আমি যে কারণে ভিডিওটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা বলে এসেছি যে বাংলাদেশ সেনাবাহিনীতে হিজবুত তাহরির এই উগ্রপন্থীর একটা বড় ধরনের বিকাশ হয়েছে। আপনারা জানেন 5ই অগাস্টের পরে বাংলাদেশের অন্যতম এই সেনাবাহিনীর ভেতরের অন্যতম সন্ত্রাসী জিয়াউল হক, যে ব্লগারদেরকে খুন করবার অন্যতম মাস্টার মাইন্ড, সে প্রকাশ্যে এসে জুলকারনাইন সায়ের নামে একজন অ্যাক্টিভিস্ট আছে, যাকে সে সাক্ষাৎকার দিয়ে এটাও বলেছে যে 2012 সালে তার দলবল মিলে, সেনাবাহিনীর কিছু লোকজন মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চেয়েছিল 2012 সালে। আপনাদের মনে নিশ্চয়ই আছে সেই সময় আইএসপিআর থেকে একটা সংবাদ সম্মেলনে ডাক দেওয়া হয়েছিল এবং জিয়াউল হক দীর্ঘদিন মিসিং ছিল। এবং আমরা এটাও জানি জসিমউদ্দিন রহমানি, যেটা আল্লাহ করিম যে মসজিদটা আছে আদাবরে বা আপনার ওই সাইটটাতে বছিলাতে, সেই লোকটাও তখন গ্রেফতার হয়। আমরা জানি ব্লগারদেরকে হত্যাকাণ্ডে সেই জসিমউদ্দিন রহমানকে গ্রেফতার করা হয়।
জিয়াউল হককে খোঁজার জন্য অনেকটা মানে পুরো শহর চষে ফেলা হয়, তাকে ধরা যায়নি। কিন্তু 5ই আগস্টের পরে এই লোকটি অত্যন্ত গর্বভরে সে ফেসবুকে আসে, তার পক্ষে মানববন্ধন করবার জন্য অবসরপ্রাপ্ত আর্মি অফিসারদেরকে দেখেছি, এমনকি দেশের অনেক বড় বড় সুশীলদেরকে সেখানে দেখা গেছে, এবং শহীদুল আলম ব্রিকের যে শহীদুল আলম তাকে আমরা দেখেছি, তার ওয়াইফকে আমরা দেখেছি। অর্থাৎ এখনো আমার কাছে যে গোয়েন্দা তথ্য আছে সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে বিমান বাহিনীতে যেই 2জন স্কোয়াড্রন লিডার এবং আরো বাকি সদস্যকে ধরা হয়েছে, সেনাবাহিনীর সদস্যদেরকে ধরা হয়েছে, এইটার পেছনে জিয়াউল হকের একটা বড় ধরনের প্রচ্ছন্ন হাত আছে। এইখানে আমাদের কাছে আরো দুটো নাম এসেছে। একটা নাম হচ্ছে মোহাম্মদ রাহেদ হোসেন মাহেদ, যার ফেসবুকের আইডিটাও এই রিপোর্টে আছে, সেনাবাহিনীর সদস্য। এবং আরেকজনের নাম আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ রাকিব হাসান, যার একটি ছদ্মনাম আছে উবাইদা আল উসামা, বয়স 20 বছর মাত্র, এবং আরেকজন 2003 সালে জন্মগ্রহণ করেছে, 23 বছর মাত্র। ফলে এই জিনিসটা একটা ভয়ানক রকমের অশনি সংকেত যে পাকিস্তানি একটি উগ্র সংস্থা, এদেরকে আমি আসলে ইসলামিক সংস্থা বলতেও আমার একটু বিব্রত বোধ করি, আর আসলে কোনো ইসলামিক সংস্থা নেই, আসলে পিওরলি সন্ত্রাসী গোষ্ঠী যাদের অন্য এজেন্ডা আছে, তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। আপনারা জানেন যে আমি মাত্র পরশুদিন আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছি যেখানে আমি পরিষ্কার বলেছি যে বাংলাদেশে অ্যাটলিস্ট 5 থেকে 6টি জায়গাতে লস্করি তৈবার ঘাঁটি আছে, এবং তারা সেখানে করেছে। আপনারা নিশ্চয়ই আমার ফেসবুক গেলেই সেটা দেখতে পাবেন। দেখেন, 2 দিনও যায়নি ইতিমধ্যেই এই সংবাদটা প্রচারিত হয়েছে। আমি কিন্তু ওই রিপোর্টটা করেছি, ওই ভিডিওটা করেছি একদম সুনির্দিষ্ট একটা গোয়েন্দা সংস্থার কাছ থেকে রিপোর্টের মাধ্যমে, এবং অতি শক্তিশালী একটা গোয়েন্দা সংস্থা। এবং আজকেও আমি যে তথ্যটা আপনাদেরকে দিচ্ছি বা তথ্যগুলো দিলাম, সেটিও একটি গোয়েন্দা সংস্থা থেকে। আমার কাছে অন্ততপক্ষে তারা যা পাঠিয়েছেন সেটাই আমি সাধারণ মানুষের কাছে কনভে করেছি। প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপরে গুপ্ত হামলা হতে পারে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার উপরে এই গুপ্ত হামলাটা কারা করতে পারে আর আমি কেন আশঙ্কা করতেছি, এই ভিডিওতে এর বিস্তারিত বলবো আপনাদের কাছে। তারাই এদের ক্রেডিট পুরাটা নিয়ে তারা দেশই দখল করে নিয়েছে। দেখেন, ইউনূসের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ যে নির্বাচনগুলো হয়েছে সবখানে তারা অভূতপূর্বভাবে পাশ করছে তাদের ছাত্র সংগঠন শিবির। কারণ সমস্ত বিশ্ববিদ্যালয় তাদের দখলে, ভিসি প্রশাসন সব তারা নিয়ে নিয়েছে। 64টা ডিসির মধ্যে 57টা ডিসি ছিল জামাত ইসলামের, সচিব থেকে শুরু করে জজ থেকে বিচারপতি থেকে সব। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিয়ন্ত্রণ তো তারাই নিল। নেওয়ার পরে তারেক রহমানকে তারা তখনই টার্গেট করছে। উনি লন্ডনে ছিল, উনি 16 মাস শেখ হাসিনা পতনের পরে, যেহেতু বাংলাদেশের 80% জনগণ বিএনপি, বামপন্থীরা আমরা সবাই বিএনপিকে সমর্থন দিয়েছি, সেইখানে তারেক রহমান দেশে আসতে পারতেছে না। কারণ এই জামাত, যেহেতু তারেক রহমানের সাজা আছে, মামলা আছে, আর প্রশাসন সব দখল করে নিচ্ছে এই জামাত শিবির, এনসিপি জামাত, সে আসলে পরে এখন জেলে যেতে হবে, তাকে আসতে দিতেছে না। শেষে দেশবাসী যখন সবাই এবং বিএনপির সবাই যখন বলা বলি শুরু করছে যে তারেক রহমান দেশে আসে না কেন, বাধ্য হয়ে তারেক রহমান নিজেই বলছে যে দেশে যাওয়াটা তো শুধু আমার ব্যাপার না, আমি তো যেতে পারতেছি না। সেই 5ই আগস্টের পরে দেখেন এদের কত বড় দুঃসাহস, এরা বলা শুরু করলো কি, লন্ডনে থেকে ভিডিও কলে দেশ পরিচালনা করা যাবে না, যদি ক্ষমতা থাকে দেশে আয়। ওই দেশের বিএনপির কোটি কোটি নেতাকর্মী সবাই আন্দোলনে অংশগ্রহণ করছে। তারেক রহমান নিজে সেখান থেকে ভিডিও কলে সব নির্দেশনা দিয়েছে, পরিচালনা করছে। দেশে আসছিল জামাতের আমি শফিকুর রহমান, উনি রাস্তায় নামছিল, একটা লাঠি নিয়ে কোথাও দেখছেন, রাস্তায় নামতে দেখছেন। তারেক রহমান লন্ডনে থাকা আর বাংলাদেশে থাকা তো একই কথাই। আর উনি তো লন্ডনে ইচ্ছা করে নাই, কেন আসছিল এটা তো আমরা সবাই জানি। আর দেশে থাকলেও তো উনি লাঠি হাতে করে রাস্তায় নামতো না, কারণ এদেশে তার কোটি কোটি নেতাকর্মী আছে, তাদেরকে পরিচালনা করতো। দেশে থাকলেও ঘরে বসে ওখান থেকে পরিচালনা করছে, অপরাধ দেখেছে। এখন বলছে তারেক রহমানের কোনো ভূমিকাই নাই। কিন্তু ওইটা বলছি না আমি, এই গুপ্ত জামাত শিবির ওই যে গালি দেওয়া শুরু করছে 5ই আগস্টের পরে, যে এক পারলে দেশে আয়, মানে একটা কথা, বোনেরা বোনের সুন্দর, শিশুরা মায়ের কোলে। এইসব ল্যাংটা পোলা পান, রাস্তার লোক, টোকাই, এরা যদি এই ধরনের গালি দেয়, দেখেন ওই যে শুরু করছে 1, 2, 3, 4 তারেক রহমানের ড্যাশ মার, দেখছেন টিনের চালের কাওয়া, তারেক রহমান আমার ড্যাশ ড্যাশ, কত খারাপ ভাষায়। এই গুপ্ত জামাত শিবিরাই দেখেন কত জঘন্য ভাষা চালু করে দিছে এবারকার নারীদের মুখ দিয়া, যে নারীদের মুখ দিয়া ও মা ছিঁড়ে ফেল, এই সেই আগরুম বাগরুম, কত জঘন্য ভাষা। এই গালিগুলো তারেক রহমানকে দিচ্ছে, আগে যা দিছে দিছে, এটা তাদের করা উচিত হয় নাই, কিন্তু যা দিছে দিছে।
তারা তো মনে করছিল তারা যে হাইট তুলছিল তারাই ক্ষমতায় যাবে, সেই হিসেবে হয়তো তারেক রহমানকে চারিদিক থেকে আক্রমণ করছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। কিন্তু স্টিল নাও তারেক রহমান এখন প্রধানমন্ত্রী। আমি আমার ভিডিওতে কারো ভিডিও দেখাই না, তারপরে একটা ভিডিও আমি দেখাবো। আমি 20 থেকে 22টা ভিডিও সংগ্রহ করছি, আমি পাইছি। এই দেখেন, একটা ভিডিও দেখেন আপনারা। শুয়োরের বাচ্চাকে আমরা অবশ্যই একইভাবে লন্ডনে পালিয়ে যেতে বাধ্য করব, এবং নব্য শুয়োরের বাচ্চাকে আমরা অবশ্যই একইভাবে লন্ডনে পালিয়ে যেতে বাধ্য করব, এবং নব্য শুয়োরের বাচ্চাকে আমরা অবশ্যই একইভাবে লন্ডনে পালিয়ে যেতে বাধ্য করব। এবং এরা কারা দেখছেন? এরা হলো জামাতের দাসী, বা এতদিন গুপ্ত ছিল। এই যে জামাতের এরা হলো, অনেকেই বলতেছে সুসাইড স্কোয়াডের। জামাত যে 6টা সংগঠন কি করছে, জামাত, শিবির, এনসিপি, এবি পার্টি, ছাত্র শক্তি, ইনকলাব মঞ্চ, আবার একটা করছে আজাদি মঞ্চ, এটি সব তো জামাতের। এই যে গালিটা দেখলেন, একটা দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে গালি দিতে পৃথিবীর কোনো দেশে শুনছেন? আর এটা কি সম্ভব? পৃথিবীর কোনো দেশকে এইভাবে গালি দিতে আপনি শুনেছেন? শোনেন নাই। তাহলে এখন এই একটা শুনলেন, রাশেদ প্রধান বলতেছে, তারেক রহমানের বলতেছে কুলাঙ্গারের বাচ্চা। এই মেয়েটার গালি শুনলেন। ওই দিন দেখলেন পেট্রোল পাম্পে একজন, ওই ভাষাগুলো বললে আমার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। এই মেয়েটার কথাটাই আমি বলি। এইরকম চারিদিক থেকে অসংখ্য লোক আমাদের দেশের, ভিডিওটা কেন করলাম, আমি কিন্তু বিএনপি করি না, জানেন আমি কমিউনিস্ট পার্টি করি, কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী সভাপতি আমি। কিন্তু এইটা তো হলো আমাদের মান সম্মানের ব্যাপার। একটা দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে গালি দেওয়াতে আপনি পারেন না। আপনি বিরোধী দলে আছেন, হত্যা করতে পারেন, অবরোধ করতে পারেন, সমালোচনা করতে পারেন, এটি নিয়ম, এটা করবেন রাজনীতি করলে। কিন্তু এটা তো রাজনীতির ভাষা না। 5ই আগস্টের পরে জামাত শিবির যে ভাষাটা চালু করেছে, এটা তো কিন্তু এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় যে স্টিল নাও প্রধানমন্ত্রীকে এইভাবে গালাগালি করতেছে তারা। তাদের সাহস, পিছনের শক্তিটা কোথায়, কারা? হ্যাঁ বলছি, পিছনের শক্তি হলো এটাই। এই যে রাশিদ প্রধান তারেক রহমানকে অনেকদিন ধরে এই ধরনের গালাগালাজ করে যেতেছে প্রধানমন্ত্রীকে, তার বোনকে জামাত থেকে এমপি বানানো হলো, ওই যে সংরক্ষিত কোটায় এমপি বানানো হলো। এইরকম যারা তারেক রহমানকে এইভাবে গালাগালি করতেছে, তাদেরকে তো জামাত রিওয়ার্ড দিতেছে, মানে পুরস্কার দিতেছে। তাহলে তো মানুষ উদ্বুদ্ধ হইয়া এখন সবাই গালি দিবে, সরকার যদি এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়। যে প্রধানমন্ত্রী তো ওই সলিমুদ্দি, কলিমুদ্দি, টোকাই, জারজ, অমুক তমুক সবাই গালি দিতেছে, তাহলে আমি দিলে অসুবিধা কি? কিন্তু সবাই গালি দিব। আর যে গালি দিতেছে এভাবে, তাকে তো পুরস্কৃত করতেছে, যাতে আরও সবাই গালিগালাজ করে। গালিগালাজ না, তারা যদি উদ্বুদ্ধ হইয়া তারেক রহমানের উপরে একটা জঙ্গি অ্যাটাক করে, তাহলে আমি সন্দেহ প্রকাশ করতেছি যে তারেক রহমানের উপরে এই ধরনের, যেহেতু একেবারে জঘন্য ভাষায় গালি দেওয়ার পরে জামাত শিবির এটাকে উৎসাহিত করতেছে, তাহলে এদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। এরা আরো উৎসাহিত হয়ে এদের কি তারেক রহমানের উপরে জঙ্গি হামলা করার কোনো পরিকল্পনা আছে? জিয়াউর রহমানের মতো ইনাকেও কি এরা হত্যা করতে চায়? কেন চাই তাও আমি বলি। বাংলাদেশে এখন এরা বাংলাদেশটাকে যে পাকিস্তান বানাইবো বা আফগানিস্তান বানাইবো, এদের বাধা দেওয়ার মতো কোনো শক্তি বাংলাদেশে তারেক রহমান ছাড়া আর কেউ নাই। এখন শেখ হাসিনা, আওয়ামী লীগ শেষ, জাতীয় পার্টি সহ 14 দল শেষ, বামপন্থীরা দুর্বল। এখন তারা তো প্রায় বানিয়ে ফেলছিল আফগানিস্তান, কিন্তু আফগানিস্তান বানানোর পথে বাধা তারেক রহমান। এই তারেক রহমানের উপরে জঙ্গি হামলা হতে পারে এবং একে জিয়াউর রহমানের মতো এনাকে হত্যা করার মতো পরিকল্পনা কিন্তু করতে পারে। এরা বিশ্বাস নাই, এরা হলো বিশ্বাসঘাতক। এই কারণে আমি ভিডিওটা করলাম। আশা করি গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই ভিডিওটা তারেক রহমান পর্যন্ত পৌঁছবে এবং দেশবাসী সবাই সতর্ক থাকবেন। এই যুদ্ধ অপরাধী, এই জঙ্গি যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকবেন, যাতে তারা দেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানোর জন্য আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারকে তারা কোনো বিপদে ফেলতে না পারে, বা তারেক রহমানের উপর যাতে কোনো আক্রমণ হামলা চালাতে না পারে। একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনারা জেনেছেন। নেত্রকোনায় জামাতের এমপি অবরুদ্ধ, গাড়ি ভাঙচুর অভিযোগ বিএনপির বিরুদ্ধে। কেন, কি কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু ঘটনা ঘটেছে। এমপি মাসুম মোস্তফার উপর হামলা, গাড়ি ভাঙচুর এবং অবরুদ্ধ করার ঘটনা। এবং বলা হচ্ছে যে শুক্রবার সন্ধ্যার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পূর্বধলার
আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যা 7:30টার দিকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সংসদ সদস্যের দাবি হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে যে বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে। বিভিন্ন যানবাহনে জ্বালানি তেল দেওয়া হয়, এরপর বন্ধ করে রাখা হয়। সন্ধ্যা 6টার দিকে এমপি একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে ওই ফিলিং স্টেশনে যান। পরে পাম্পের মালিক মোহাম্মদ কামালের সাথে কথা বলেন। এরপর তিনি সেখানে একটি কক্ষে নামাজ পড়তে যান। কিছুক্ষণ পর 15টির মতো মোটরসাইকেল 20 থেকে 25 জন যুবক পাম্পে এসে মোটরসাইকেলে তেল নিতে চান এবং সেখানে হট্টগোল করেন। এক পর্যায়ে তারা মাসুম মোস্তফার গাড়ি ভাঙচুর করেন। এই সময় মাসুম মোস্তফা নামাজ শেষ করে ঘর থেকে বের হলে বিক্ষুব্ধ যুবকরা তাকেও ধাওয়া করে অবরুদ্ধ করে রাখেন। তাহলে বোঝা যাচ্ছে যে পাম্প বন্ধ হয়ে গেছে, এখন পাম্পের তেল নিয়ে তো সবার মধ্যেই ক্ষোভ বিক্ষোভ। এখন যখন তারা খবর পাইছে যে এমপি কে দেওয়া হচ্ছে আলাদাভাবে, তখন সম্ভবত তারা এসে ঘেরাও করছে। যাই হোক, মানে পাম্প বন্ধের পরে এমপির এই তেল নেওয়া এইভাবে এটাও ঠিক না। আবার সেই কারণে তাকে ঘেরাও করা হবে, ধাওয়া করা হবে, তার লোকজনকে মারধর করা হবে, তার গাড়ি ভাঙচুর করা হবে, এটা অবশ্যই অন্যায় এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে পার্লামেন্টের বাইরে নানাভাবে উত্তেজনা ছড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে ফেক আইডিতে একটা পোস্ট শেয়ার করা নিয়ে ব্যাপক উত্তেজনা এবং সেখানে সংঘাত হয়েছে। ডাকসুর 2 সদস্য মোসাদ্দেক এবং জুবাইরের নামে 2 জন খুবই আলোচিত, বিতর্কিত এবং তাদেরকে মব স্টার হিসেবে অভিযোগ বিরোধী পক্ষের। তার উপর হামলাও হয়েছে, মারধরও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি করেছে। এটাকে ঘিরে মানে ঢাকা রাজধানী, বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে বেশ উত্তেজনা চলছে আজকে পর্যন্ত। প্রতিবাদ মিছিল হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ চলছে। ছাত্র দলের নেতারা যথেষ্ট পরিমাণ, যেমন এক পক্ষ কর্মীদেরকে সামাল দিতে পারেননি, আবার নেতারা এসে ঠেকিয়েছেন, এটাও একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কথা হচ্ছে এই যে বট আইডি কেন ব্যবহার করা হচ্ছে, বট আইডি থেকে উত্তেজনা কেন ছড়ানো হচ্ছে, এর কারণও কেউ খুঁজে পাচ্ছে না যে এরকম একটা শান্ত সময় কেন এই উত্তেজনা। আবার অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে কর্মসূচি দিচ্ছে জামাত এবং 11 দলীয় জোট, এবং সেখানে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য বিএনপিকে রীতিমতো ভিলেন বানানো হচ্ছে। বিএনপি বারবার বলছে তারা জুলাই সনদের যে অংশগুলোতে একমত হয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবে এবং বিরোধী দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেই এগুলো এগোবে। সংসদের এই বিষয়টা যখন জুলাই সনদ তো আলটিমেটলি বাস্তবায়নের জন্য সংসদে যাবে, এবং সংসদের এই ভিতরের বিষয়টা যখন কি বাইরে আসছে তখন উত্তেজনা ছড়াচ্ছে। এবং প্রধানমন্ত্রী চুপি ছিলেন, কিন্তু গত কয়েকদিন তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন যে কেউ কেউ দেশের পরিস্থিতি নাজুক করার চেষ্টা করছে। এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে বিশৃঙ্খলা করার চেষ্টা যেই করুক না কেন সরকার বরদাস্ত করবে না। এই কথাগুলো জামাত এবং জামাতের জোটের বিপক্ষেই যাচ্ছে এবং তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই উত্তেজনাগুলো সংসদের বাইরে, যেখানে সব বিষয়ে মীমাংসা হওয়ার কথা সংসদে, কিন্তু সংসদের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে নানা কারণে যে এখন উত্তেজনা দেখা যাচ্ছে, সেই বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে সহনশীল পরিবেশ, এমনকি নির্বাচনের সময়ও ছিল, এখন যে এটা ভেঙে পড়ছে, এটা রাজনীতির জন্য অশনি সংকেত। এখন কি করা উচিত এটা রাজনৈতিক দলগুলি ভালো জানে। রাজপথের যদি কর্মসূচি তারা চালাতে থাকে এবং সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না বলে বিএনপিকে যদি ভিলেন বানানোর চেষ্টা করা হয়, তাহলে বিএনপির নেতা কর্মীরাও কিন্তু রাজপথে মুখোমুখি হবে, যেটা গণতন্ত্রের জন্য কোনো ভালো লক্ষণ না। বরং এটা সংসদে যত বেশি জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, সেটি বাস্তবায়নের কোন কোন বিষয় বাস্তবায়ন করবে আর কোনটা করতে চায় না বিএনপি, এই বিষয়টা বরং বিরোধী দলের উচিত সরকারি দলকে চাপ দিয়ে। কিন্তু সেই চাপটা যদি রাজনৈতিকভাবে কেউ বাইরে এসে ফায়দা তোলার চেষ্টা করে রাজপথে, তাহলে কিন্তু পরিস্থিতি আর সংসদের ভেতরে থাকবে না, রাজনীতিটা আর স্বাভাবিক গতিতে এগোবে না। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।